সারা পৃথিবীতে 15 থেকে 21% মহিলা সারা জীবনে জানেনি হোয়াট ইজ অর্গাজম। 50 থেকে 70% মহিলা জীবনের কোনো না কোনো সময় অর্গাজম ফিল করেন রেগুলার। গাইনি ডিপার্টমেন্ট এটা বিশাল লাইন। সেক্স এট এ টাইম, ধরুন পৃথিবীতে সেক্স খুব নিষিদ্ধ জিনিস, সবাই সেক্স করা বন্ধ করে দিল, রেজাল্টটা কি হয়? অথচ আমরা যত মডার্ন হচ্ছি, আমরা কিন্তু আমাদের জীবনে যে বেসিক চাহিদা সেক্স, সেটাকে কেমন একটা ঢাক ঢাক গুড়গুড় করে মানে কিরকম বিকৃত করে ফেলেছি। বনসাই শুনেছেন, একটা গাছ স্বাভাবিকভাবে বাড়তে দেবেন, এটা বেসিক ইনস্টিংক্ট। সেটাকে যত আমরা চেপে ধরতে চেয়েছি তত বিকৃত হয়ে গেছে, তত এটা ট্যাবু হয়ে গেছে, আর ততই বাচ্চাদের মনে, বড়দের মনে এটা বিভিন্নভাবে ডালপালা মিলছে। তার ফলে কখনো ক্রাইম, কখনো রেপ, কখনো শ্লীলতা হয়নি। যে ছেলেরা জেনারেলি টয়লেট করতে যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, হাত ফাত না ধুয়ে, কিন্তু জানে না এটার থেকে কত রকম ইনফেকশন ছেলেদের মেয়েদের সবার আসতে পারে, শুধু একটু পরিচ্ছন্ন। মাস্টারবেশন বিশেষ করে ছেলেরা অনেক বেশি অ্যাডিক্টেড। 50% কাছাকাছি ছেলেরা, মেয়েরাও কিন্তু খুব বেশি পিছিয়ে নেই। বিশেষ করে ইন্ডিয়ান সার্ভে বলছে যে মেয়েরাও আজকাল তাদের জীবন দশা কোনো না কোনো সময় ইয়াং এজে মাস্টারবেশন প্র্যাকটিস করে। দেখুন, আপনি চান বা না চান, কখনো না কখনো আপনি মাস্টারবেট করছেন। কিরকম? সিনেমা দেখতে দেখতে কন্ডম ছাড়া করা যায় কিনা? যায়, কিন্তু সেটা খুব টাফ। এক হচ্ছে আপনার কি বলবো, উইথড্রয়াল মেথড আছে। 2 হচ্ছে ডেট অ্যান্ড টাইম মেনটেন ক্যালেন্ডার মেথড আছে। 3 হচ্ছে ওভিউলেশন টাইমটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। 4 বডি টেম্পারেচার। ভ্যাজিনার একটা নির্দিষ্ট গন্ধ আছে, পিনাসের একটা নির্দিষ্ট গন্ধ আছে। তা বাদ দিয়ে বাইরে থেকে যদি কোনো কেমিক্যাল দিয়ে, এই গন্ধটা তো কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়, সেটা কি কখন শরীরের জন্য ভালো হতে পারে? ছেলে টিভি দুজনেই উচ্চশিক্ষিত, দুজনেই জীবনে প্রতিষ্ঠিত। এবার ওই হয় না যে কিছু হবে না, কিছু হবে না, আমরা তো এবার কি হয় জানেন তো, এই একবার দুবার না হয়তো কিছু হয়ও না। এবার একটা জিনিস আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে, সবাইকেই বলতে চাই, দুর্ঘটনা কিন্তু রোজ রোজ হয় না। আপনি 180 স্পিডে গাড়ি রোজ রোজ চালাতে পারেন, কিন্তু রোজ রোজ মারা যাবেন না। কিন্তু যেদিন আপনি গাড়ির সাথে ঢুকে যাবেন সেদিন আপনি শেষ। তো এখানে ঘটনাটা তাই। যদি আপনি আপনার পার্টনারের সাথে যদি দারুণ স্পাইসি একটা রিলেশনশিপে থাকেন, আপনি তাহলে বাইরে নিশ্চয়ই যাবেন না, কারণ আপনি পরকীয়া করতে গেলে প্রচুর চাপ। যদি কারোর মাল্টিপল অর্গাজম হয়, 7 সেকেন্ড বাদ তার কিন্তু অর্গাজম হতে পারে, যদি মাল্টিপল হয়। তবে জেনারেলি একবার হয়, কারণ মেয়েরা নিজেদের শরীরকে নিজেদের ভালো করে এক্সপ্লোর করতে, নিজেদের পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা জানি না, এবং বেশিরভাগই জানি না যে দে ক্যান হ্যাভ অর্গাজম। তো অর্গাজমের এভারেজ টাইম, দেখুন, অর্গাজমের এভারেজ টাইম ছেলেদের জন্য খুব কম, কারোর ক্ষেত্রে তো 1-2 মিনিট। হ্যালো সবাই, টিজার দেখা হয়ে গেছে নিশ্চয়ই। টিজার দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিও কিসের ওপর হতে চলেছে। তো নিশ্চয়ই তোমরা আমার মতো সবাই এক্সাইটেড। আর একটা কথা প্রথমে একটু ডিসক্লেমার দিয়ে দিই, এই ভিডিওটা কিন্তু এডুকেশন পারপাস হতে চলেছে, কোনো এন্টারটেনমেন্ট পারপাস নয়। তো সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবে, ভালো করে বুঝবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি করতে হবে, তোমরা যেন লাইক করবে। যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক করবে, যেটাও কিন্তু করে যাবে। তো আর দেরি না করে আজকে আমাদের গেস্ট শম্পা ম্যাডামকে আজকে প্রথমেই ডেকে নিচ্ছি। নমস্কার, আমি শম্পা সাহা। My profession, I'm a science teacher, but by passion, I'm a sexual health influencer and educator as well. প্রথমে যেটা আমি জিজ্ঞাসা করবো যে আপনি তো একটা জব করেন, তার সঙ্গে মানে এই সোশ্যাল ওয়ার্কে কেন আসা? প্রত্যেকটা মানুষের লড়াই কিন্তু আসলে তার জীবন থেকে শুরু হয়। তো আমারও এই ফিল্ডে আসাটা কিন্তু আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে। আমার 21 বছরের টিচিং এক্সপিরিয়েন্সে, বিং আ ফিমেল টিচার, প্রচুর স্টুডেন্টদের কন্ট্যাক্টে এসেছি যারা আমাকে রিলাই করেছে, এবং এমন প্রবলেম আছে যা তাদের পেরেন্টসদের সাথে তারা শেয়ার করেনি, আমার সঙ্গে শেয়ার করতে পেরেছে, বিকজ আমার মনে হয়েছে ওরা আমার মধ্যে সেই জায়গাটা পেয়েছে। তো সে করতে গিয়ে তাদের যে অত্যন্ত গোপন প্রবলেমসগুলো, লাইক প্রাইভেট হেলথ প্রবলেমস, তারা আমার কাছে শেয়ার করেছে। তাদের দেখেছি যে কিভাবে তারা সাফার করছে ফর আ লং টাইম। এবং আমি যেহেতু 19 বছর গ্রামের স্কুলে চাকরি করেছি, তো সেখানে কাজ করতে গিয়ে দেখেছি যে গ্রামের যে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে, সেখানে গাইনি ডিপার্টমেন্টের একটা বিশাল লাইন, এবং বিভিন্নভাবে তারা সাফার করছে। তো তখন আমার মনে হলো যে টিচার মানে তো শুধু সাবজেক্ট ওয়াইজ পড়াবে না, টিচার মানে যে এডুকেশনটা দেবে। এডুকেশন কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে শুধু এডুকেশন মানে সাবজেক্ট ওয়াইজ নয়,
ওভারঅল ওয়েলবিং এর জন্য যা যা শেখানোর দরকার দ্যাট ইজ কল্ড এডুকেশন। তো সেই জন্যই আমার আশা যে আমার দ্বারা যদি সমাজের শিক্ষা তো যেটা আমি প্রফেশন দিচ্ছি তা বাদেও যদি কারোর সামান্যতম উপকার হয় সেটাও আমার মনে হয় যেন সাকসেস অফ মাই লাইফ। আচ্ছা, আপনার কি মনে হয় না যে এই কাজ করতে গিয়ে আমাদের আউটসাইডার আমরা দেখি যে সেক্স হচ্ছে একটা ট্যাবু আমাদের কাছে? গুড। আচ্ছা, সকালবেলা উঠে টয়লেট তো সবাই যায়, পেটও পরিষ্কার সবাই করে, কিন্তু রাস্তায় এটা কেউ করে না। তবু ওটা নিয়ে কিন্তু আমরা পাবলিকে আলোচনা করি, কারণ আমরা মনে করি ইটস ইম্পর্টেন্ট। এবার সেক্স এট এ টাইম, ধরুন পৃথিবীতে সেক্স খুব নিষিদ্ধ জিনিস, সবাই সেক্স করা বন্ধ করে দিল, রেজাল্টটা কি হয়? অর্থাৎ যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইমিডিয়েট ইম্পর্টেন্স ইন আওয়ার লাইফ অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটার উপর হিউম্যান স্পিসিস সিভিলাইজেশন টিকে রয়েছে, অথচ সেটাকে আমরা নেগলেক্ট করছি। বিশেষ করে আমাদের এখানে কেন আমি জানি না, হয়তো বিভিন্ন হিস্টোরিক কারণ আছে। যদি আপনি জানেন তো বাদশাহ কামসূত্র শুনেছেন? খ্রিস্টের জন্মের 400 বছর আগে, কেউ বলে 700 বছর, কেউ বলে 400 বছর আগে একটা সায়েন্টিফিক সেক্স ম্যানুয়াল তৈরি হয়েছিল। এবং কামশাস্ত্র, আগেকার দিনে যারা রাজা হতেন তাদের কিন্তু অন্যান্য কলার সঙ্গে সঙ্গে কাম কলা শিখতে হতো। তো তখন এটা প্রহিবিটেড ছিল না। আপনি খাজুরাহো দেখতে পারেন, আপনি কোনারক সূর্য মন্দির দেখতে পারেন, আপনি অজন্তা ইলোরায় দেখতে পারেন, সব জায়গায় কিন্তু এই স্কাল্পচারগুলো আছে। অথচ আমরা যত মডার্ন হচ্ছি, আমরা কিন্তু আমাদের জীবনে যে বেসিক চাহিদা সেক্স, সেটাকে কেমন একটা ঢাক ঢাক গুড়গুড় করে মানে কিরকম বিকৃত করে ফেলেছি। বনসাই শুনেছেন, একটা গাছ স্বাভাবিকভাবে বাড়তে দেবেন, এটা বেসিক ইনস্টিংক্ট। সেটাকে যত আমরা চেপে ধরতে চেয়েছি তত বিকৃত হয়ে গেছে, তত এটা ট্যাবু হয়ে গেছে, আর ততই বাচ্চাদের মনে, বড়দের মনে এটা বিভিন্নভাবে ডালপালা দিয়েছে। তার ফলে কখনো ক্রাইম, কখনো রেপ, কখনো শ্লীলতাহানি। আমার মনে হয় যে এটা না আমাদের কোনো একটা জায়গায় যেন আমরা ডাইভার্টেড হয়ে গিয়েছি। আমাদের যে অ্যানসেস্ট্রাল যে শিক্ষা, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে অন্যান্য শাস্ত্রের মতো কামশাস্ত্র, যেটা পৃথিবীতে আমি পড়াশোনা করতে গিয়ে রিসার্চ করতে গিয়ে দেখেছি কোথাও কামশাস্ত্র নিয়ে এত উন্নতি নেই। বাদশাহ নিয়ে কামশাস্ত্র নিয়ে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো এখন ভাবছে তারা ওটা আমাদের বেচছে, অথচ দুর্ভাগ্যটা আমাদের এই জিনিস আমরা জানলাম না। আমরা ট্যাবু করে, নিষিদ্ধ করে ওদের থেকে নকল করছি, আমাদের দুর্ভাগ্য। কামসত্ব নিয়ে যখন আমাদের কথা উঠলো, কিন্তু এটা নিয়ে আমি পরে আসি। তার আগে যেটা আমি আপনার কাছে বলবো, সোশ্যাল ওয়ার্কের সময় আমি যখন ফিল্ডে কাজ করেন তখন মেনলি মেল এবং ফিমেলদের মধ্যে কি প্রবলেম আপনি বেশি মানে দেখেছেন? দেখুন, ফিমেলদের মধ্যে প্রথম প্রবলেম যেটা হয়, এখন তো সিস্ট, ওভারিয়ান সিস্ট, ফাইব্রয়েড একেবারে মহামারীর মতো। এমন মহিলা আপনি পাবেন না, মানে অন্তত প্রতি 3 জনে একজনের সিস্ট, ফাইব্রয়েড ভীষণ কমন কোনো জীবনের কোনো না কোনো সময়। সেকেন্ড হচ্ছে ভ্যাজিনাইটিস। ভ্যাজিনাইটিসটা খুব কমন, কিন্তু আপনি যদি আনট্রিটেড রেখে দেন, যেটা হোয়াইট ডিসচার্জ, ডিফারেন্ট কাইন্ডস অফ ডিসচার্জ থেকে হয়, মেনলি হোয়াইট ডিসচার্জ, ভ্যাজিনাইটিস কমন। এবং যেটা সাধারণ, জানেন তো, সাধারণ ক্লিনিনেস মেনটেন করলে কিন্তু এটা সেরে যায়, কিন্তু আনট্রিটেড ফেলে রাখলে কিন্তু এটা সার্ভিক্যাল ক্যান্সার, মানে বিভিন্নভাবে এটা কিন্তু মারাত্মক হতে পারে। এই দুটো সমস্যা, এছাড়া পিরিয়ডসের সময় পেইন এবং কন্ট্রাসেপশন মহিলাদের ক্ষেত্রে। আর পুরুষদের ক্ষেত্রে ওনারা মূলত যে সমস্যা, হ্যাঁ, এটা থেকে রিকভারি করার বা এটা থেকে বেটার রেজাল্ট পাওয়ার মানে কি কি আমাদের পন্থা অবলম্বন করলে এর থেকে বেটার রেজাল্ট পেতে পারি? দেখুন, কমন যেটা বললাম ভ্যাজিনাইটিস, সামান্য কিছু প্রিকশন, সেটা হচ্ছে আপনি হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেখানে সেখানে ইউরিনেশন নয়। আমি এটা আমার স্টুডেন্টদেরও বলি, আমি যেখানে মানে কাউন্সিলিংয়ের জন্য যাই স্কুলগুলোতে, ওখানেও বলি, যেখানে যত্রতত্র মূত্র ত্যাগ না, সেটা কিন্তু বোধ মেল এন্ড ফিমেল। তারপরে ওয়াটার ইউজ, অন্তত ওয়াটার ইউজ যদি মনে হয় জল বিশ্বাসযোগ্য না, বাড়িতে এসে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলে। যে অন্তর্বাস আন্ডারগার্মেন্টস পরবেন সেটা ড্রাই হতে হবে, ক্লিন হতে হবে। এবং ডোন্ট এভার টাচ ইউর জেনিটালিয়া উইদাউট ওয়াশিং ইউর হ্যান্ড। অর্থাৎ যেটা আমরা জানি না যে ছেলেরা জেনারেলি টয়লেট করতে যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, হাত ফাত না ধুয়ে, কিন্তু জানে না এটার থেকে কত রকম ইনফেকশন ছেলেদের মেয়েদের সবার আসতে পারে, শুধু একটু পরিচ্ছন্ন। আর যেটা আমরা বারবারই বলি যে স্যানিটারি ন্যাপকিন আসলে খুব সুন্দর। এবার মানে স্যানিটারি ন্যাপকিন, সেন্টেড ন্যাপকিন আমরা যাদের উপর লোভ করি, বা দেখবেন ম্যাজিক জেল 7 দিন 8 দিন থাকবে, মানে 8 ঘন্টা 9 ঘন্টা আপনি সারাদিন ইউজ করতে পারেন, আগে দেখায়। এটা যে আমাদের কত ক্ষতি করে এটা আমরা জানি না, একটু কনসিয়াস হওয়া।
একটু ফ্যান্সি নয়, হেলদি জিনিসের দিকে যাওয়া। আর ইউট্রাসের যে ফাইব্রয়েডস এর জন্য না খুব সাধারণ একটু এক্সারসাইজ, একটু যোগা, একটু হেলদি ডায়েট, স্ট্রেস রিলিফ, প্লাস এটা হলেই কিন্তু মোটামুটি আমরা কভার আপ করতে পারি, খুব মারাত্মক কিছু না। আচ্ছা, এবার যে মেলের প্রবলেমগুলো আসছে, মেলের মধ্যে ছেলেরা প্রথমে যেটা বলে ইরেকটাইল ডিসফাংশনিং, প্রিম্যাচুর ইজাকুলেশন, এই দুটো মানে আমার যত ক্লায়েন্ট আসে তাদের এই দুটো প্রবলেম ভীষণ কমন। কারোর কারোর ক্ষেত্রে বালিনাইটিস অফ ইনফেকশন, এগুলো খুব কমন প্রবলেম, সবার মধ্যে দেখা দেয়। তবে ইরেকটাইল ডিসফাংশনিং বলুন বা প্রিম্যাচুর ইজাকুলেশন বলুন, এগুলো তো ইনফেকশন নয়, তাই এগুলোর অন্য ট্রিটমেন্ট। বাট যেগুলো এসটিআই, এসটিডি, সেগুলোর জন্য প্রথম কথাই আমি বলবো পরিচ্ছন্নতা, মেল অ্যান্ড ফিমেল বোথ। আর কারণ আমরা আমাদের জানা নেই যে জেনিটাল ইনফেকশন থেকে কিন্তু ইউটিআই হতে পারে, ইমিউনি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা কিন্তু মারাত্মক হতে পারে, প্রাণঘাতী। আর এসটিআই এর জন্য আমি প্রথম এবং প্রধান কথা বারবারই বলি, প্রোটেকশন, ভেরি ইম্পর্টেন্ট, প্রোটেকশন, ওভারঅল প্রোটেকশন অল দ্য টাইম। আপনি যদি সামান্য একটু প্রোটেকশন নেন লাইক কন্ডম, তাহলে আপনি এসটিআই, এসটিডি থেকে 90% মানে প্রোটেকশন। এবার আপনি বলবেন 100% কেন বলছেন না? কারণ 100% তখনই বলা যাবে যে যখন এটা শুধুমাত্র পেনিট্রেটিভ হবে। কিন্তু আমরা সবাই জানি যখন আমরা ইন্টিমেট হই তখন ইটস নট অল দ্য টাইম পেনিট্রেটিভ, দেয়ার আর আদার অ্যাসপেক্টস অলসো। তো সেক্ষেত্রে 100% নেওয়াও যায়, তাহলে শুধু নট বাই কন্ডম প্রোটেকশন, আপনাকে আরও অনেক পন্থা অবলম্বন করতে হবে, তাহলে 100%। বাট এসটিআই, এসটিডির জন্য কন্ডম ইজ। আর একটা যেটা প্রবলেম ইয়াং জেনারেশন বলুন বা 22-23 যাচ্ছে, সেই এজেতেও দেখা যায় এটা একটা হ্যাবিট হয়ে যায় বা একটা অ্যাডিকশন এসে যায় যে মাস্টারবেশন। এটা থেকে কিভাবে বেরোনো যেতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনি যখন বলছেন বেরোনো, তার মানে আপনি ধরে নিচ্ছেন এটা খুব খারাপ জিনিস। অবশ্যই একদম নয়, খুব খারাপ জিনিস কখনো খুব নয়। খারাপ নয়, বাট লিমিটের ওদিকে চলে গেলে। এবার লিমিটটা কতটা সেটা কে বলবে? আপনি কোথা থেকে জানবেন যে লিমিটটা কতটা? কে বলবে আপনাকে? আপনি তো আপনাদের টিচারদের বলতে, মানে আমার স্টুডেন্ট আমার বলেছে, কিন্তু সবাই পারি না, বা সব টিচাররাই তো আর সেক্স এডুকেশন বা সেক্সোলজিস্ট নয়। তো সেক্ষেত্রে জেনারেলি আমরা পর্ন এডিক্টেড হই, গুগল থেকে ইনফরমেশন পাই, সেখান থেকে লেখা খুব ভালো না। দেখুন, চাণক্য বলেছেন যাহা অধিক তাহাই বেশি। আপনি যদি খুব ভালো জানা আছে যে ভিটামিন খুব ভালো, বেশি ভিটামিন ফেলে কি হয় জানেন? হাইপার ভিটামিনোসিস, সেটা তো শরীর খারাপ করে। মাস্টারবেশন বিশেষ করে ছেলেরা অনেক বেশি অ্যাডিক্টেড, 50%-এর কাছাকাছি ছেলেরা, মেয়েরাও কিন্তু খুব বেশি পিছিয়ে নেই। বিশেষ করে ইন্ডিয়ান সার্ভে বলছে যে মেয়েরাও আজকাল তাদের জীবন দশা কোনো না কোনো সময় ইয়াং এজে মাস্টারবেশন প্র্যাকটিস করে। গুড এনাফ। এবার আপনি যদি বলেন যে একদম খারাপ, ছেলেকে একটা ছেলেকে বলে এটা করা খুব খারাপ, তুই কি করিস? বলবে না। এবার আপনি যখন তাকে বলে যে এটা মডারেট লেভেলে করা ভালো, তখন বলবে হ্যাঁ আমিও মাঝে মাঝে। দেখুন, আপনি চান বা না চান, কখনো না কখনো আপনি মাস্টারবেট করছেন। কিরকম? সিনেমা দেখতে দেখতে, তখন আপনি আপনার নিজের অজান্তেই দেখবেন বিভিন্ন প্রসেস আছে, উইথ ইয়োর থাইজ আর উইথ ইয়োর, বা বাসের ট্রামে যেটা মানুষ করে একে অপরের অসভ্যতা করে আর কি। তো মাস্টারবেশন তো হয়। এবার ছেলেদের ক্ষেত্রে দেখবে যে যখন স্পার্ম তৈরি হচ্ছে তারপর তাদের কিন্তু একটা নাইটফল হয়। আপনি চান আর না চান নাইটফল হচ্ছে, স্বপ্নদোষ যেটাকে আমরা বলি। তার মানেটা কি? স্পার্ম তৈরি হচ্ছে, স্পার্ম তৈরি হওয়ার পর যখন স্টোরেজটা ফুল আপ হয়ে যাচ্ছে, বেরিয়ে আসছে। এবার অনেকের ধারণা হচ্ছে এই না হলে কি হবে, কি হবে, মাস্টারবেশন না করলে বোধহয় একটা মারাত্মক কিছু হয়ে যাবে, স্টোরেজ বাস্ট। না, এরকম কিছু হয় না। মাস্টারবেশন না করলে ওটা রাখতে পারে এমনি বেরিয়ে আসবে, যেটা এক্সারসাইজ। এবার ছেলেরা কি হচ্ছে বা মেয়েরা কি হচ্ছে? এটা কোন এজের পর থেকে এটা দেখা যায়? দেখুন, মাস্টারবেশন বেসিক্যালি হওয়া উচিত স্পার্ম তৈরি হওয়ার পর 13 বছরের পর, মানে নাইটফলটা 13 বছরের পর। কিন্তু মাস্টারবেশনটা তার আগে অনেকের ক্ষেত্রে শুরু হয়, কারণ 3 বছরের পর থেকে সেক্সুয়াল ফিলিং প্রত্যেকের মধ্যে চলে আসে। তার ফলে যখন বাচ্চাদের, আমি এটা নিয়ে অনেক লেখালেখি করেছিলাম যে খুব ছোট বাচ্চারা এটা প্র্যাকটিস করে। তার মানে যখনই সে ওটা না জেনে করতে তার ভালো লাগছে, সে ওটা প্র্যাকটিস করছে। হ্যাঁ, এবার বাবা মারা তো ভাবতেই পারে না যে 4 বছরের বাচ্চা, কিন্তু আপনি দেখবেন যে একটা বাচ্চা বালিশ নিয়ে তার পায়ের মধ্যে নিয়ে তার খুব ভালো লাগছে, বা কোনো একজনের গায়ের উপর তার জেনিটালিয়া ঘুষছে, সে না বুঝে ঘুষছে, সে জানছে না হোয়াট হি ইজ অর শি ইজ ডুইং,
বাকিরাও বুঝতে পারছে না, কিন্তু ইটস আ কাইন্ড অফ, অর্থাৎ শুরুটা আপনার ভালো লাগার থেকে শুরু হচ্ছে। এবার এছাড়া জানেন যে বন্ধুদের দেখে, আবার আমার নিজের অভিজ্ঞতা আছে যে ক্লাবে বড় দাদারা অনেক সময় বদমাইশি করে এটা করিয়ে দেয়, ঠাট্টার ছলে। এবার বাচ্চাটা তো এত কিছু জানে না, তার ভালো লাগছে সেটা করছে, করতে করতে তার ওটা একসময় অ্যাডিকশন হয়ে যাচ্ছে। এবার তাহলে সে অ্যাডিকশন হয়ে গেলে কি বলবে, কাউকে তো বলার নেই, আমাদের সমাজে নিয়ে কথা বলে না। অর্থাৎ তুমি ভেতরে ভেতরে অ্যাডিক্টেড হও, অ্যাডিক্টেড হতে হতে এমন হতে পারে যে একজন পুরুষ মানুষ এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছে সে আর কনজুয়াল লাইফে যেতে চায় না। এরকম কিছু আসে যে আমার হাজবেন্ড আমার সাথে ইন্টিমেট হয় না কেন, হাজবেন্ডকে ধরা হলো, তখন বলো যে আই ফিল কমফোর্টেবল উইথ মাইসেলফ। এবার এই মাইসেলফে যদি কমফোর্টেবল ডোন্ট ম্যারি, কারণ এটা প্রত্যেকের তো বলেছে সেক্সুয়াল রাইট আর সেক্সুয়াল প্লেজার ইজ ফর এভরিওয়ান, ইটস ওয়ান অফ লাইক ফান্ডামেন্টাল রাইট। লাইক তো এবার হচ্ছে কি যে যখন এই ঘটনাটা হচ্ছে, বাচ্চাটা যখন এডিক্টেড হয়ে যাচ্ছে, তখন সে শুরু করছে অনেক আগে থেকে। তার মানে 13 বছর নাইটফল হলো, তখন তার প্রয়োজন অনুযায়ী সে শুরু করছে। কিন্তু আমরা জানি যে পারিপার্শ্বিক আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, যাকে আমরা সাধারণ কথায় বলি পাখি দেয়, বুঝতে পারি পাখি। আর মেয়েদের শুরুটা কোথায়? সিনেমা দেখতে দেখতে, নিজের ফিলিং, বন্ধু বান্ধবের থেকে। মোটামুটি অ্যাডোলেসেন্স বা টিনেজে এটা শুরু হওয়ার কথা। কিন্তু দেখুন, জীবনের কোনো রুল হয় না। আপনি যখন বলবেন 14 বছরের একটি কথা, একটি বাচ্চা 10 বছর থেকে করলে বলবেন না আমি তো করি না, ঠিক আছে। এবার অ্যাডিকশন যেটা বললেন কতটা মডারেট লেভেল সেটাও বলি, 3 to 5 টাইমস ইন আ উইক, তাহলে এটা আপনার ক্ষতির কারণ না। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, যেটা যখন সিগারেট খেতে ছেলেমেয়েরা শুরু করে, ধোঁয়ার খাবো কিছু হবে না, খেতে খেতে তখন ভালো লাগাটা এমন হয়ে যায় ওটাই খাচ্ছে ওটাই খাচ্ছে। এবার তখন আর সেটা মজা থাকলো না, ওটা সাজা হয়ে গেল। এবার কন্ট্রোল করে, ওইটা তো ওষুধ না যাবে কন্ট্রোল করে খাবে। তো এই জন্যই আমরা বলি যে ডোন্ট প্র্যাকটিস দ্যাট, ইফ ইউ স্টার্টেড টু প্র্যাকটিস ইন আ মডারেট লেভেল ইন আ উইক 3 to 5 টাইমস এনাফ। এর বেশি হলে কিন্তু ক্ষতি। আর একটা কথা, আপনার যদি মনে হয় আমি আর থাকতে পারছি না, আমাকে এটা করতেই হবে, শহরে স্বপনে জাগরণে মাথার মধ্যে, আমি আমার এমন স্টুডেন্ট দেখেছি তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সারাদিন ওই করছে, তারা এসে আমার কাছে হেল্প চাইছে শিল্প। আমি যখন আমাদের তো ক্লাস 12-এ আপনি জানেন যে ক্লাস 12 বায়োলজিতে আছে, যে এই পুরো রেপ্রাক্টিভ স্ট্রাকচার পড়াতে পড়াতে যখন বলছে হ্যাঁ আমার একটা প্রবলেম হচ্ছে, এই ব্যাপার আমি পড়াশোনা করতে পারছি না, তখন তাদের থেরাপি দিয়ে বিভিন্নভাবে করা যায়। তাহলে প্রথম ব্যাপারটা হচ্ছে বাবা মাকে কিন্তু বা পরিবেশকে কিন্তু বলতে হবে যে এটা এটা করলে এই হতে পারে, এটা করলে ভালো। আমাদের মানে ইয়াং জেনারেশনের মধ্যে বা আমাদের জেনারেশনের মধ্যে মানে একটা মানে অ্যাডিকশন আরো দেখা যায়, সেটা হচ্ছে পর্ন হ্যাবিট। মানে এইটাকে কিভাবে কাটানো যেতে পারে? প্রথম কথা হচ্ছে পর্ন এডিকশন মারাত্মক হতে পারে। পর্ন এডিকশনের এক তো হচ্ছে ড্রব্যাকগুলো জানতে হবে, আর দ্বিতীয়ত অ্যাডিকশনটা কেন হয়। মানুষ যখন মনে করে যে বাবা ওটা ওদের সত্যি, কিন্তু বেসিক্যালি এমনি সিনেমা যেমন না, পর্ন সেরকম একদম স্ক্রিপ্টেড। তো এটা কাটানোর প্রথম উপায় হচ্ছে যে এটাকে হ্যাবিচুয়েটেড, তাকে বুঝতে হবে বা তাকে বোঝাতে হবে কোনোভাবে যে কি কি ক্ষতি তার হচ্ছে। ক্ষতি তো অবভিয়াসলি হবে। এরপর প্রথম কাজই হচ্ছে কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করা, ড্রব্যাকস কোনো বোঝা, এবং কন্ট্রোল না হলে তার কি কি ভবিষ্যতে প্রবলেম হতে পারে সেটাও কিন্তু তাকে জানতে হবে। না জানলে সে বন্ধ করবে কেন, তা তো বলেই গেছে। ভবিষ্যৎ প্রবলেম সম্পর্কে সচেতন হতে হবে। এরপর আমরা যেটা বলি যে সাধারণত কিছু মেডিটেশন আছে, যোগা আছে, ব্রিদিং টেকনিক আছে, থেরাপি আছে, সেরে যায়। আর যদি তাতেও না হয়, আচ্ছা এর সঙ্গে সঙ্গে আরো কি কিছু প্র্যাকটিসেস আছে, যেমন ধরো সাধারণত কি আমরা তো ভিড় লোকের মধ্যে তো আর পণ দেখবো না, একা ফ্রি থাকলে তো ফ্রি টাইম যেন না থাকে, বন্ধু বান্ধব আড্ডা দিতে হবে। আবার বন্ধু বান্ধবদের মধ্যেও কোন দেখা যায় দলগত হয়ে ফ্রি হতে গিয়ে সে অনেক পড়ে। ছেলেদের ক্ষেত্রে শুরুটা সেইভাবেই হয়। হ্যাঁ আমার জানা কারণ স্টুডেন্টদের কাছ থেকে তো, এবং মেয়েদের ক্ষেত্রে ওইভাবে। তো সেক্ষেত্রে এনগেজ থাকতে হবে, হবিগুলোকে এক্সপ্লোর করতে হবে, যেটা ভালো লাগে সেটা করতে হবে, এবং সেলফ কন্ট্রোল সব থেকে আগে। তাতে যদি না হয় তাহলে কিন্তু অবভিয়াসলি মানে স্পেশালিস্টের সাহায্য নিতে হবে। কারণ মানে যতটা পর্ন ক্ষতি করে বলে আমরা ধারণা করি তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে। পর্ন দেখে কনজুগাল লাইফের 12টা বেজে যেতে পারে। এক তো হচ্ছে ওই বাবারে নায়ক নায়িকা। এবার পার্সোনাল আমাকে বহু লোক এমন মেসেজও করে
যে আমার ওয়াইফ আমাকে এনাগ্রাম বলে অ্যাকর্ডিং টু মাই সাইজ নাই। তো ব্যাপারটা হচ্ছে ওয়াইফের কনসেপ্টটা কোথা থেকে হয়েছে, কারণ ওই পর্ন দিকে। তো প্রথমে বুঝতে হবে যে পর্ন সিনেমা, এবার আপনি তো চাইলে ঋত্বিক রোশন হয়ে যেতে পারেন না বা ঐশ্বর্য রায় হয়ে যেতে পারেন না। তাহলে আপনি যদি চাইলে ঋত্বিক রোশন বা ঐশ্বর্য রায় না হয়ে যেতে পারেন, তাহলে আপনি মিয়া খলিফা বা অন্যদের নতুন হতে চাইছেন কেন? এটা বুঝতে হবে। আচ্ছা, আমরা যত দিন দিন মডার্ন হচ্ছি আমাদের সমাজের মধ্যে একটা জিনিস চলে আসছে এখন। আগে যেমন পার্টনার 1:1 থাকতো বা একজন সারা লাইফ একজনের সঙ্গেই থাকতো, এখন কিন্তু সেক্সুয়াল লাইফে পার্টনার কিন্তু মাল্টিপল পার্টনারের সঙ্গে মানুষ এখন মেশা বেশি করছে। তো এই জায়গা থেকে নিজেকে সুরক্ষিত বা এটা কতটা সঠিক, এটা আমি কি বলবো? দেখুন, আমি প্রথমেই বলেছি জীবনের কোনো রুল হয় না। আপনি যদি সেক্সোলজি পড়তে যান, সেখানেও আপনাকে কেউ বলবে না যে 1:1 পার্টনার রাখতেই হবে, ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল। সুইঙ্গিং সোয়াপিং চলছে, তার মানে 1:1 মনোগামিটা এখন তো পুরোটাই গল্প। সেক্ষেত্রে ভুল ঠিকের বিচারে আমি যাব না, ততক্ষণ পর্যন্ত সবকিছুই ঠিক যতক্ষণ পর্যন্ত সেটা আপনাকে বা আর কারোর কোনো ক্ষতি না করে, ঠিক আছে? কিন্তু এটা ক্ষতি করে কেন? কারণ হচ্ছে এক তো বিভিন্ন ধরনের অসুখ, 2 নম্বর হচ্ছে সাইকোলজিক্যাল ইফেক্ট আছে। আপনি যখনই কারোর সাথে একবার ফিজিক্যাল হয়ে যাচ্ছেন, কম বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট তো আসে, সবার আসে না, আবার কারোর আসে না, এটাও বলা যায় না। আর আপনাকে জানতে হবে যে পলিগামি প্র্যাকটিস করতে গেলে আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে। কারণ ওয়াইফ নিশ্চয়ই বলবে না যা জিলে আপনি জিন্দেগি 3-4টে করে বউ রেখে দিন, বা হাজবেন্ডও নিশ্চয়ই বলবে না যে 3-4টে করে বউ রেখে দাও। কারণ তবে এখানে একটু সাইজ বলি, হিউম্যান বিংস আর নট মনোগামাস, নট পলিগামাস, মাঝামাঝি। এবার তাহলে জানতে হবে মনোগামি কি। এখানেও একটা ট্রিক আছে, একটা টুইস্ট আছে। মনোগামি মানে একটা সিজনে একজন, লাইফ টাইম বলে কিন্তু কোনো গল্প নেই। যেটা at a time one person one, যেটা আমরা অন্য জন্তু এদের দেখি, যেমন পায়রা, উলফ। কিন্তু তার মানে এই নয় যে দে আর লিভিং দেয়ার লাইফ হোল টাইম। হ্যাঁ, পায়রা একটু মানে এটা মেনটেন করে কিরকম, পায়রা যতক্ষণ পার্টনার বেঁচে থাকে ততক্ষণ অন্য কারোর কাছে যায় না, কিন্তু সেই সিজনে, তবে জেনারেলি ওরা সিজনে মেনটেন করে। তো এবার প্রশ্ন হচ্ছে যে যেহেতু তাদের বছরে একটাই বা দুটো সিজন আসে, কিন্তু হিউম্যান বিং এর তো ওরকম কোনো সিজন নেই, তাই হিউম্যান বিং আবার পলিগামিও প্র্যাকটিস করতে পারে না, কারণ সোসাইটি আছে, তাদের নিজস্ব ইন্টারেক্ট আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে পলিগামি করতে গেলে আমি নাই করি, সবসময় করি, সবাইকে করি, যদি এর কিন্তু হার্ড অ্যান্ড ফার্স্ট কোনো রুল নেই। বারণ একটাই কারণে করি, দেখুন অসুখ বিসুখ মানে মজাটা সাদা যেন না হয়ে যায়, অসুখ বিসুখ যেন চলে না আসে। আর 2 হচ্ছে সোশ্যাল প্রচুর ট্যাগ, প্রচুর চাপ। মানে পলিগামিক রিলেশন বা এক্সট্রা ম্যারিটাল রাখতে গেলে সোসাইটিতে অনেক চাপ, তো সেটা এড়াতে ভালো থাকাটা আসল কথা। তো মনোগামিতে যদি ভালো থাকা যায় তাহলে বলে না ওয়াই পলিগামি। আচ্ছা, আপনি একটু আগে একটা ওয়ার্ড ইউজ করলেন যে শপিং, ওয়াইফ শপিং বা গার্লফ্রেন্ড শপিং। এখন এই কালচারটা আস্তে আস্তে আমাদের মধ্যে, সমাজের মধ্যে প্রাধান্যটা পাচ্ছে। তো এইটার জন্য মানে মেন্টালি মানে মানে আমি যেটা বলতে চাইছি যে আপনার মানে এটা হয়তো বয়ফ্রেন্ড চাইছে গার্লফ্রেন্ড চাইছে না, বা গার্লফ্রেন্ড চাইছে বয়ফ্রেন্ড চাইছে না, ওয়াইফ চাইছে হাজব্যান্ড চাইছে না, যে এই যে এর ফলে যে নিজেদের মধ্যে রিলেশনশিপটা, এই প্রবলেমটাকে কিভাবে দূর করা যেতে পারে? প্রথম কথা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, ইটস নট অনলি অ্যাবাউট সেক্স ইন এভরি কেস। কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া না, প্রথম কথা কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া নয়। আপনি যখনই চাপিয়ে দিচ্ছেন আপনি কিন্তু হিউম্যান রাইট ভায়োলেট করছেন। তাহলে সোয়াপিং এ যেটা প্রথম রুল, পার্টনারে একজনকেও যদি একটু অনিচ্ছুক হয় ওটা প্র্যাকটিস করা যাবে না। রুল, আমি রুলের কথা বলছি, সে তো দেখুন অনেক কিছুই হয় জোরজার করে, প্রথম কথা হচ্ছে করা যাবে না। এবার আপনি যদি রুল মানেন, আপনি যদি ভদ্র সভ্য হন, তাহলে নিশ্চয়ই আপনি ওয়াইফের উপর বা হাজবেন্ডের উপর চাপিয়ে দেবেন। তবে জেনারেলি সোয়াপিং এর ক্ষেত্রে যারা বলে, তারা বলে যে অ্যাকচুয়ালি তাদের নাকি ভালো লাগে, কিন্তু আমার যতদূর মনে হয় দেখবেন টার্মটা হাজবেন্ড সোয়াপিং খুব কমই ইউজ হয়, ওয়াইফ সোয়াপিং ইউজ হয়, ঠিক আছে? অর্থাৎ কিনা মূলত ওয়াইফ সোয়াপিং মানে বুঝতেই পারছেন কর্তার ইচ্ছায় কর্ম হচ্ছে,
কিন্তু সেটা কখনোই উচিত নয়, কখনোই ভদ্র সমাজে কাম্য নয়। আমার ইচ্ছের বিরুদ্ধে আমি কারোর সাথে ইন্টিমেট হবো কারণ আমার হাজবেন্ড চায়, এবং উল্টোটাও কাম্য নয়। সেক্ষেত্রে রুল তো মানতেই হবে, যেটা সোয়াইপিং এর রুল। তবে একটাও জেনে রাখুন যে রুল আর কোথায় মানা হয়। সোয়াইপিং টার্মটা শুনেই অ্যাকচুয়ালি সোয়াইপিং বা সুইমিং এর যে রুলস আছে সে রুলগুলো কিন্তু না জেনেই লোকে টার্মটা শুনেই প্র্যাকটিস করে, তাতে বিভিন্ন সমস্যাও আসে। তো সেক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল হচ্ছে একজন যদি অলরেডি থাকে নেভার নেভার গো টু দ্যাট, কারণ এটাতে অনেক সমস্যা আসে। সম্পর্ক তো নষ্ট হবেই, লিগাল প্রবলেম আসতে পারে, কারণ আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ আপনার সম্পত্তি না, আপনার ইচ্ছেটা আপনি তার উপর চাপিয়ে দিতে পারেন। আচ্ছা, আমরা অনেক সময়তেই এরকম দেখে থাকি যে আপনি যে প্রোটেকশনের কথা কিছুক্ষণ আগে বলছিলেন, অনেকে প্রোটেকশন ইউজ করতে চায় না। অনেক মেল পার্টনারদের মধ্যে এটা থাকে, তারা সেই ডিজায়ারটা পায় না প্রোটেকশন ইউজ করতে। তো মানে এটার ক্ষেত্রে তো অনেক প্রবলেম হতে পারে। তো মানে এরকম মানে এটা থেকে কিভাবে রিকভার করা যেতে পারে, বা মানে প্রোটেকশন ছাড়া কি অন্য কোনো পন্থা আছে যেটা অবলম্বন করলে? যেমন পন্থা আছে, দেখুন প্রথম কথা হচ্ছে যে প্রোটেকশনটা কেন দরকার। প্রোটেকশনটা দরকার অবাঞ্ছিত গর্ভ, আনএক্সপেক্টেড প্রেগন্যান্সি, এটা আমাদের মনে হয়। বেসিক্যালি কিন্তু প্রোটেকশনটা ইজ নট ফর দ্যাট। মোরলেস 1886 কি 96 এইরকম সময়তে আবিষ্কার হলো স্যানিটারি ন্যাপকিন, আর 1855 নাগাদ মোটামুটি আবিষ্কার হলো কন্ডম। তার মানে স্যানিটারি ন্যাপকিনের আগেও কিন্তু কন্ডম আবিষ্কার হয়েছে প্রোটেকশনের জন্য। কিন্তু মেয়েরা এখন মোরালেস 100% মেয়েরা চায়, পয়সা যদি না থাকে কন্ডম ন্যাপকিন ইউজ করতে পারে না, কিন্তু চায়। কিন্তু ছেলেদের আপনার কথাই উঠে আসলো যে ছেলেরা চায় না, অর্থাৎ ন্যাপকিন আবিষ্কারের আগেও কন্ডম আবিষ্কার, কিন্তু তাও ছেলেরা চায় না। কারণ আপনি একটা কথা বলেছি প্লেজার, প্রোটেকশন তো আমি বলে দিচ্ছি, তার আগে বলবো প্লেজার কম হয় সেটা কল্পনা না বাস্তব, একটা কথা। কারণ জানেন তো কন্ডিশনিং বলে একটা ব্যাপার, মানে আমাদের শুনে শুনে এখানে অভ্যস্ত হয়ে গেছে যে ও বাবা কন্ডম ইউজ করছে মানে প্লেজারটা পাবো না। অর্থাৎ কতটা আপনি সত্যি সত্যি পাচ্ছেন না, কতটা আপনার ভাবনা আপনাকে প্রভাবিত করছে একটা ব্যাপার। এবার কন্ডম বা প্রোটেকশন না ইউজ করলে প্রথমত তো বিভিন্ন প্রেগনেন্সি আছে আমরা মনে করি, কিন্তু শুধু এটা নয়, বিভিন্ন ধরনের এসটিআই আছে, এসটিডি আছে, ইনফেকশনস আছে, ডিজিজ আছে যেগুলো আসবে, যেগুলো মারাত্মক, ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে। এইডস তো হয়, ক্যান্সার হতে পারে। এবার আপনি যদি বলেন যে উইদাউট কন্ডম সেক্স, আমি বলবো আপনারা যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হন তাহলে সেটা ইয়াস, এবং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হলে ইয়াস আপনারা এটা করতে পারেন। এবং সেক্ষেত্রে আর একটা জিনিস, আপনারা যদি রেডি থাকেন যে এক হচ্ছে আপনারা বাচ্চা চান না, সেক্ষেত্রে আপনারা কন্ডম ইউজ করবেন বা এই প্রোটেকশনটা ইউজ করতে পারেন। আর বাচ্চা যদি চান তাহলে, কারণ এটা কখনোই কাম্য না যে আপনারা মজা করতে গিয়ে একজন প্রেগনেন্ট হয়ে গেল তাকে একটা আবর্ষণের মধ্যে দিয়ে যেতে হলো, কারণ আবর্ষণ হলে কিন্তু পরবর্তীতে অনেক প্রবলেম আসে। এবার আপনি যেটা জানতে চাইছেন যে কন্ডম ছাড়া করা যায় কি না, যায়, কিন্তু সেটা খুব টাফ। এক হচ্ছে আপনার কি বলবো উইথড্রয়াল মেথড আছে, দুই হচ্ছে ডেট অ্যান্ড টাইম মেনটেন ক্যালেন্ডার মেথড আছে, তিন হচ্ছে ওভিউলেশন টাইমটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, চার বডি টেম্পারেচার, অর্থাৎ ওভিউলেশন মানে অ্যাকচুয়ালি ওভিউলেশনটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। একটা মোটামুটি ডেট আমার জানা আছে, কিন্তু আমি এখানে বলবো না, কারণ আমি বলবার পরেই তখন লোকে ওই শুনে ঝাঁপিয়ে পড়বে, তারপরে দেখা যাবে যে একটা অবাঞ্ছিত প্রেগনেন্সি এসে গেল। এবার কেন বলি, কারণ এটা না খুব রিস্কি। এই যে ডেটটা আমরা বলি যে এই সময়ের আগে পরে প্রোটেকশন না ছাড়া আপনি এনজয় করতে পারেন, একমাত্র যদি আপনার ওয়াইফের সাথে হয় বা আপনার হাজব্যান্ডের সাথে হয়, কারণ অন্য কারোর সাথে হলে এসটিডি চান্সেস থাকে। এবার সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ হলেও আমি কেন ওটা ওপেন বলছি না, কারণ তাহলে পরে কি হবে, দেখুন ওইভাবে মানুষের শরীরে, এটা কোনো মেশিন না যে এই তারিখে এই মুহূর্তে এই ঘন্টাতেই আপনার ওভিউলেশন হলো। যদি ওভিউলেশনের এদিক ওদিক হয়ে থাকে, ওভা যদি আপনার শরীরে লাইভলি থাকে, সেই সময় যদি স্পার্ম আসে, তার 6 ঘন্টার পরে যদি স্পার্ম লিভিং হয়ে মানে লাইভলি স্পার্ম ওভা পায়,
প্রেগনেন্সি আসতে পারে। কারণ আপনি যেগুলোকে আমি বললাম, অর্থাৎ উইথড্রয়াল মেথড যদিও ভালো কাজ করে, তবু আমি বলবো 70% প্রটেকশন দেয়, 100% দিতে পারে না। দ্বিতীয় হচ্ছে বডি টেম্পারেচার সেই সময় ইনক্রিজ করে ওভুলেশন হলে, ডিসচার্জের টাইপ চেঞ্জ হয়ে যায়, বা আজকাল তো ওভুলেশন ডেটটা স্মার্ট ওয়াচেও বলে দেয় যে আপনার ওভুলেশনের ডেট আছে। সেই ডেটগুলোকে যদি আপনি অ্যাভয়েড করেন, অর্থাৎ ওভুলেশনের আগে পরে মিলিয়ে টোটাল সপ্তাহটা যদি অ্যাভয়েড করেন, তবে আমি বলবো প্র্যাকটিস করবেন না। কারণ ওইভাবে মেপে শরীর কাজ করে না, শরীর যন্ত্রণা। তাই রিস্ক কেন? সামান্য একটা আনন্দ পেতে আপনি আপনার ওয়াইফের সাথে করলেন, আমি মনে করলেও আপনি কারোর সাথে যাচ্ছেন না, আপনারা দুজনেই খুব হেলদি, আপনারা দুজনেই খুব সুস্থ, আপনাদের কোনো ইনফেকশন নেই, কারণ বাইরেগুলো তো আমি একেবারেই বারণ করুন। তবুও বাই চান্স যদি কিছু হয়ে যায়, আপনার সবচেয়ে প্রিয়তম মানুষটাকে অনেকটা পিল খেতে হবে, অনেকটা কেমিক্যাল, মানে অ্যাকচুয়ালি পিলগুলো তো হরমোনাল, তাতে প্রচন্ড কষ্ট হয়, কল্পনাই করতে পারবে না যে শরীরের মধ্যে কি হয়। আর যদি সেটা না বুঝতে পারেন, প্রেগনেন্সি এসে গেল, এটা সামান্য মজার জন্য আমি এটা কখনোই সাজেস্ট করতে পারি না। আচ্ছা, আপনি যে কন্ডোমের কথা বলছেন, মানে কোন রকমের কন্ডোম সবচাইতে ভালো, যেটা আমরা টিভিতে অ্যাড দেখি সেরকম, নাকি যেটা সরকার থেকে আমাদের প্রোভাইড করা হয় সেই? আচ্ছা, আমার একটা কথা বলুন, টিভিতে অ্যাড দিয়ে খরচ আছে, অবভিয়াসলি। খরচ কেন করবে লাভ যদি না হয়? লাভ তো আছে, আমি ওটা বলছি না। আমি যদি ইউজ করি, আমি কোনটাকে প্রেফার করা আমার পক্ষে ভালো হবে, আমি এটা বলছি। আমি সেটাই বলছি যে লাভ যদি না হয়, তাহলে লাভ যে তুলতে চাইবে তার কাছে আপনার শারীরিক সুস্থতা কামনা না, তার লাভটা তার লাভটা কম। আপনি উত্তর দিন। এইবার সরকারের তো কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, সরকার আপনার ভালোটা চাইছে। আরেকটা কথা মনে রাখুন, আপনার শরীরের ভেতরে কোথাও কোনো সুগন্ধ নেই, আপনার মুখের ভেতরে কখনো একবার জবা ফুলের গন্ধ বা গোলাপ ফুলের গন্ধ ছাড়ছে, কানের ভেতর দিয়ে জুঁই ফুলের গন্ধ ছাড়ছে, এরকম হয় না। এবং ভেজাইনার একটা নির্দিষ্ট গন্ধ আছে, পেনাসের একটা নির্দিষ্ট গন্ধ আছে। তা বাদ দিয়ে বাইরে থেকে যদি কোনো কেমিক্যাল দিয়ে, এই গন্ধটা তো কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়, সেটা কি কখন শরীরের জন্য ভালো হতে পারে? আমি এটা ন্যাপকিনের ক্ষেত্রেও বলি, আমি এটা কন্ডোমের ক্ষেত্রে বলি, যাতে যত কারুকার্য কম, যাতে যত গন্ধ কম, তত কেমিক্যাল কম, কারণ এটা আপনার শরীরে ঢুকছে। এই আনপ্রটেক্টেড প্র্যাকটিস কতখানি মারাত্মক হতে পারে একটা ঘটনা বলি। রিসেন্ট ঘটনা, আমার পরিচিত দেখুন, পেশেন্ট তো বহু ক্লায়েন্ট আসে, তাদের তো বিভিন্ন রকম অভিজ্ঞতা থাকে। এই আবার আমার পরিচিত রিলেশনের সাথে বলছি, তো দুজনেই কিন্তু উচ্চ শিক্ষিত, একটি ছেলে একটি মেয়ে, দুজনেই উচ্চ শিক্ষিত, দুজনেই জীবনে প্রতিষ্ঠিত। এবার ওই হয় না যে কিছু হবে না, কিছু হবে না, আমরা তো, এবার কি হয় জানেন তো, এই একবার দুবার না, হয়তো কিছু হয়ও না। এবার একটা জিনিস আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে, সবাইকেই বলতে চাই, দুর্ঘটনা কিন্তু রোজ রোজ হয়। আপনি 180 স্পিডে গাড়ি রোজ রোজ চালাতে পারেন, কিন্তু রোজ রোজ মারা যাবেন না। কিন্তু যেদিন আপনি গাড়ির সাথে ঢুকে যাবেন, সেদিন আপনি শেষ। তো এখানে ঘটনাটা তাই হয়েছে, ওই একবার দুবার প্র্যাকটিস করেছে, কিছু হয়, এরপর হয়ে গেল একবার হঠাৎ করে ওই কিছু হবে না করতে প্রেগনেন্সি। এবং প্রেগনেন্সিটা একটোপিক প্রেগনেন্সি, একটোপিক প্রেগনেন্সি মানে যেখানে জাইগোটটা গিয়ে ইউটেরাস, মানে জেনারেলি বেবি তো ইউটেরাসে থাকে, ইউটেরাসে না, ফ্যালোপিয়ান টিউবে হচ্ছে। এবার ফ্যালোপিয়ান টিউবে যদি প্রেগনেন্সি আসে, অবভিয়াসলি জানবেন যে যদি এটা বড় হয় এমব্রিওটা, তাহলে কিন্তু ফ্যালোপিয়ান টিউব ফাটিয়ে যায়, অর্থাৎ মারা যাবে। তাই ওই সময়তে একমাত্র ফ্যালোপিয়ান টিউবে অপারেশন, উপায় নেই। তো বোঝা গেল যে সামান্য, এবং অপারেশন করতে হচ্ছে, এবং অপারেশনটা যদি দেরি হয় তাহলে অনেক সময় বাস্ট হয়ে যেতে পারে। তো সামান্য একটা, আমি যদি ধরুন খুব দামি কোনো মোমবাতি ইউজ করছি, ধরো 40 টাকা, 100 টাকা, 200 টাকা, সেটাই আপনি ইউজ করুন না, পরবর্তী 2 লাখ 2.5 লাখ টাকা খরচটা তো বেশি যায়, জীবনটা বেশি যায়, আর অনেক টাকা বেশি যায়। তো why not give the protection? Protection is a must, always, always, always. আর শুধু প্রেগনেন্সির জন্য না, আমাদের ধারণা হচ্ছে প্রোটেকশন মানে প্রেগনেন্সি, না, হাজারো অসুখ, হাজারো অসুখ। এমনি ওরালের ক্ষেত্রে আমি বারবার বলি, ইউজ ডেন্টাল ড্যাম, ইউজ কন্ডোম। কারণ আমাদের মনে হচ্ছে ওরালে তো প্রেগনেন্সি হবে না, আমাদের প্রোটেকশনের দরকার নেই। ওরালেও যে প্রোটেকশনের দরকার আছে, এটা কি ধারণা ছিল না?
বেশিরভাগ মানুষেরই নেই না আমারও ছিল না বেশি। হ্যাঁ, ওরালি প্রোটেকশনের ধারণা নেই বল ওরালি এইচপিভি থেকে থ্রোট ক্যান্সার হতে পারে জানা নেই। এই রিসেন্ট একটি কেস, একজন আমাকে মেসেজ করেছে যে বীজের পর মানে তার গলায় নাকি ব্যথা হচ্ছে, ইমিডিয়েট ডাক্তারের কাছে যেতে বললাম, কারণ হয়তো এমনি থ্রোট ইনফেকশন, আবার এমনও হতে পারে যে ওখান থেকে থ্রোট ইনফেকশনটা এসেছে। তো সেই ওরালি হোক চাই পেনিট্রেটিভ হোক, সবসময় প্রোটেকশন নিন। কখন নেবেন না? যখন আপনারা হাজবেন্ড ওয়াইফ, আপনারা যখন একটা হাজবেন্ড ওয়াইফ না, অনেকে প্রশ্ন তুলতে পারে কারণ দুদিনে কেউ বাচ্চা নিতে পারে না, নিশ্চয়ই পারে। সিঙ্গেল মাদার বাচ্চা নিতে পারে, নিশ্চয়ই পারে। কিন্তু যখন আপনারা রেডি টু গেট আপ বেবি, তখনই আপনারা উইদাউট প্রোটেকশন করুন বেবি নেওয়ার জন্য। বাকি সময় ইটস আ বিগ রিস্ক, নো, ইটস আ বিগ নো প্রোটেকশন, নো সেক্স। আমি একটা টার্ম এই মুহূর্তে ইউজ করলাম যেটা হচ্ছে ওরাল সেক্স। এখন আমাদের সমাজের মধ্যে এটা কিন্তু মানে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এটা এমন দেখা যাচ্ছে যে ইন্টারকোর্সের থেকেও মানুষ বেশি ওটাকে স্যাটিসফাই ফিল করছে। এবং আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে আমাদের একটা মানে ফিমেল রিলেশনশিপ, তার একটাই কারণ হচ্ছে এই ওরাল সেক্স। যে ইন্টিমেসিতে বা আমাদের যখন ইন্টারকোর্স হয় তখন একটা চান্স থাকে যে কনসিভ করা, কিন্তু এখানে সেই চান্সটা থাকে না। কিন্তু আমি বললাম যে এখানে চান্স থাকে, বাট একটা মানে লেডিস ইমেজটা কোনোভাবে চান্স থাকে না। তো এই জায়গাটাকে মানে কিভাবে দেখছে? না, ওরাল সেক্সে মেল ফিমেল হলে অর্থাৎ অপোজিটে হলেও কোনো প্রেগন্যান্সির চান্স থাকে না, ফিমেলে না, কি মানে দুজন ফিমেলে না, কিন্তু অসুখ এসটিডি সেটা অসুখ তো আপনার প্রেগনেন্ট হয় নাই হলেন, কিন্তু একটা এইডস চলে আসলে, একটা ক্যান্সার চলে আসলে কি করবেন? বা ধরুন হার্পিস আছে, জেনিটাল হার্পিস আছে, তখন সেটা তো অনেক সময় প্রাণঘাতী হতে পারে। তো সামান্য এই সেক্ষেত্রে প্রোটেকশন নিতে হবে। সেক্ষেত্রে প্রোটেকশন নিতে গেলে দেখুন, যদি অপোজিটে আপনারা ওরাল প্র্যাকটিস করছেন, দ্যাট ইজ কানিলিঙ্গাস, জেনারেলি কানিলিঙ্গাসই করে লোকে, অ্যানিলিঙ্গাস করে। লিঙ্গাস কথাটা জীব থেকে টার্ম, লিঙ্গুইস্টিক ভাষাতে আমরা বলি। তো অ্যানিলিঙ্গাস আর কানিলিঙ্গাস ইজ লাইক উইথ অ্যানিল পিনাস। তো সেক্ষেত্রে ডেন্টাল ডাম ইউজ করুন। ডেন্টাল ড্যাম অনলাইন অ্যাভেলেবল। কন্ডোম, আচ্ছা এখানে একটা মজার কথা কি জানেন, যে কন্ডোমে ফ্লেভার দেওয়া থাকে না। জেনিটালিয়ার তো বা পিনাসের তো কোনো গন্ধ শুকার উপায় নেই, তো সেই জন্য দেখবেন এই বিভিন্ন ফ্লেভার স্ট্রবেরি না। তো এই কন্ডোমটা আপনি ওরাল করুন আর যাই করুন, সবসময় কন্ডোমটা ইউজ করুন। আর যখন এটা তো ছেলেদের ক্ষেত্রে কন্ডোম ইউজ করবেন, মেয়েদের ক্ষেত্রে কি ইউজ করবেন? ডেন্টাল ড্যাম। আর ডেন্টাল ড্যাম না পাওয়া গেলে ফিমেল কন্ডোম পাওয়া যায়, ফিমেল কন্ডোমকে কেটে আপনি ইউজ করুন, তাহলেও কিন্তু আপনি অসুখের থেকে প্রোটেকশনটা পেতে পারেন। এবার আপনি যদি বলেন যে ততটা ভালো লাগে না, তাহলে চয়েস ইজ ইয়ার্স, যে আপনি সুস্থতা চাইছেন নাকি সাময়িক মজা। আচ্ছা আমি এইটা জানতে চাইছি মানে মেন্টালি ব্যাপারটা যেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কেন? মানে আগে তো এরকম ওরাল সেক্সের প্রতি এতটা আসক্ত দেখা যায়নি, এখন সময়ের সাথে সাথে আস্তে আস্তে এটা বাড়ছে। দেখা যায়নি নয়, আমরা জানতাম না। এর কারণ চার দেয়ালের মাঝখানে কোথায় কি হচ্ছে। আমি ওই যে আজকে আমি যেখানে এসে আপনি এই নিয়ে একটা কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করছি, আজ থেকে 10 বছর 20 বছর আগে ভাবা যেত। আর কয়েকদিন আগে তো পিরিয়ডস নিয়ে ন্যাপকিনস নিয়েও তো কথা বলা যেত না, এখন যাচ্ছে। তার মানে প্র্যাকটিস দেখুন সবই ছিল, সবসময় ছিল। আগে জানতাম না, এখন জানছি। আর যে সোয়াইপিং বা সুইমিং এর ক্ষেত্রে যেটা আমরা গ্রুপ সেক্সের কথা বললাম, সেটাও আমরা তো এটা জানি যে একজন নবাগত কোনো ওয়াইফ থাকতো বা একজন রাজামণি বউ থাকতো, তারা একসাথে খেলাধুলা থাকতো, সেটা গ্রুপ ইয়েস অর নো সেটাও বলা যাবে না। তো সেক্ষেত্রে বলি যে ছিল না এটা বলা যাবে না, আমরা জানতাম। এটাই বরং আমার মনে হয় বলাটা ভালো, কারণ আগে তো লোকে ওইভাবে ওপেন বলতো না, এখন বলছে। আচ্ছা এখন রিলেশনশিপ ব্রেকআপ বলুন বা ডিভোর্সের পরিমাণ ক্রমশ বাড়ছে, তার একটা কিন্তু মেজর পয়েন্ট হচ্ছে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন নয়। তো এখান থেকে বেরোনোর কি উপায় বা কিভাবে এই স্যাটিসফ্যাকশন লেভেলটাকে বাড়ানো যেতে পারে, বা অন্য মেন্টাল মানে মানসিকতার দিক দিয়ে গুড কোয়েশ্চেন। বলি আপনারা তো জানেন আমি অ্যাকচুয়ালি মাইন্ডফুল ইন্টিমেসি করছি।
এই টার্মটাকে আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। সেক্স বিয়ে মানুষ কেন করে? কি সিনেমাটা তো দেখেছি যে বলছিল যে অ্যাকচুয়ালি বিয়ে লিগাল সেক্সের জন্য করে, যে লিগালি করবো, কারোর কোনো সমস্যা নেই, কারণ সমস্ত একটা ব্যাপার, লিগাল সেক্সের একটা লাইসেন্স পাওয়া। এবার এটাতে আমি কোনো অন্যায় দেখি না, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ডিসস্যাটিসফ্যাকশনটা আসছে কখন। কারণ বিশেষ করে আমাদের দেশে আমি বলছি, কারণ আমার মানে আমি সেক্সোলজি পড়াশোনা করি বাইরে, মানে আমি বাইরে থেকে আমার সার্টিফিকেশন করা, তো কথাটা হচ্ছে যে কখন ডিসস্যাটিসফ্যাকশনটা আসছে। আপনার ডিসস্যাটিসফ্যাকশনের বীজ কিন্তু আমার ভেতরে ছোট থেকেই গাঁথা আছে। কিরকম? আপনি আপনার বাবা মাকে কখনো ইন্টিমেট হতে দেখেননি, আপনার সেক্স নিয়ে কথাবার্তা আপনি কোথাও শুনেনি, ছি ওসব বলতে নেই, ওগুলো নোংরা। তার মানে কি আপনার ভেতরে একটা নেগেটিভ ফিল তৈরি হয়েছে অ্যারাউন্ড দ্য সেক্স। এইবার যত দিন যাচ্ছে আপনার চাহিদা, আপনি বয়স, আপনার খুব হরমোনগুলো কিন্তু সবসময় অ্যাক্টিভেট থাকে, কিন্তু আপনার ব্রেন ছোট থেকে শিখে এসেছে ইয়াং এজ সেক্স। এবার যখন বারবার আপনি একই মহিলার সঙ্গে, একই পুরুষের সঙ্গে একই পোজ, যেমন আমাদের যা জানা, রাত্রি হবে, দরজা বন্ধ হবে, বিছানা, 10টা-11টা বাজবে, সেক্স, ঘুমিয়ে পড়া। এবার আপনাকে যদি রোজ তো বিরিয়ানিও খেতে দেয় একটা সময়, আপনার ভালো লাগবে না। সেক্ষেত্রে সেক্সটা যতটাই আকর্ষণীয়, আপনার ওয়াইফকে আপনি যতটাই ভালোবাসেন, হাজবেন্ডকে যতটাই ভালোবাসুন না কেন, একটা সময় আপনার একঘেয়েমি আসতে বাধ্য। এবার তাহলে কি করবেন? অনেকেই দাবি করেন যে তাহলে করে আমাদের পরকীয়া করতে দেওয়া হোক, কারণ অনেকে এটা নিয়ে সাপোর্টে কথাও বলে। আমি একটু অন্য কথা বলি, আমি বলি যদি আপনি আপনার পার্টনারের সাথে যদি দারুণ স্পাইসি একটা রিলেশনশিপে থাকেন, আপনি তাহলে বাইরে নিশ্চয়ই যাবেন না, কারণ আপনি পরকীয়া করতে গেলে প্রচুর চাপ, প্রচুর অসুখ বিসুখ তো বাদ দিয়ে সোশ্যাল চাপ আছে। তারপর আপনি যার সাথে পরকীয়া করতে যাচ্ছেন সে আপনাকে কোন জায়গায় শেষ পর্যন্ত ঠেলে দেবে, আপনার কি এমএমএস বানাবে, ভিডিও বানাবে, আপনার তখন সব যাবে। তাহলে আমি সবসময় বলবো যে এর থেকে বেরোনোর উপায় খুব সহজ। সেটা আমি যেটা বললাম যে মাইন্ডফুল ইন্টিমেসি। আমরা যখন খাই আমরা কি করি? অর্থাৎ সেই সময় উই আর নট মাইন্ডফুল। ইভেন আমাদের যে ব্রিদিং, নিঃশ্বাস আমাদের বাঁচিয়ে রাখে। বাট আপনি কি জানেন যে আপনি সেকেন্ডে কতবার, মিনিটে কতবার নিঃশ্বাস প্রশ্বাস নেন আপনি বলতে পারবেন? আমি জানি না, জেনারেল না, এটা কেউ বলতে পারবে না, কারণ সে তার নিজেরটা জানে না, সে গুগল থেকে বা পড়ে জানতে পারে 12-14 বার। আমি 9 বার। ঠিক আছে, এটা আমি যেহেতু মেডিটেশন প্র্যাকটিস করি, সেটা তো প্র্যাকটিস, এবং 9 বার এটা সবার পক্ষে, সবার জন্য ওই 12-14। এবার যত আপনি মাইন্ডফুল হবেন, তাহলে দেখুন আপনার নিঃশ্বাসটা এতটা ইম্পর্টেন্ট। আপনি তাকেও কখনো ভেবে চিন্তে নেননি। খাওয়ার জন্য আপনি বেঁচে আছেন, আপনি ভেবে চিন্তে খাননি, আপনি টিভি দেখতে গল্প করতে খেয়েছেন। ইভেন আপনি যখন ইন্টিমেট হচ্ছেন আপনি কখনো ভেবে চিন্তে হন না। কিরকম আমি বলে দিই, আপনি বলবেন যে না কি বলছেন, আমি বলি। আমি অনেক ক্লায়েন্টকে বলতে শুনেছি তারা ইন্টিমেট হওয়ার আগে একটু ড্রিঙ্ক করে। তার মানে ড্রিঙ্ক করে একটা কোশ্চেন আমি অ্যাড অন করব, মানে ড্রিঙ্ক করলে অনেক সময় শুনেছি বা যেটা শোনা যায় যে টাইমিং নাকি বেড়ে যায়, এটা কি? যেমন ড্রিঙ্ক করলে খুশি হওয়া যায়, তাই তো? কেউ কি জানে যে ড্রিঙ্ক করার পর ডিপ্রেশন লেভেল কোথায় যায়? অর্থাৎ স্পাইক বলে একটা মানে সেন্সরি যে ব্যাপার, তাতে স্পাইক বলে একটা ব্যাপার আছে। ড্রিঙ্ক করলে আপনার উত্তেজনা চরমে, তারপরে যখন নামবে পরের দিনের, যেটাকে আপনাদের ওই ল্যাগ বলে, পরের দিন প্রচন্ড মন খারাপ হয়, সেটা কাটাতে আপনি আবার ড্রিঙ্ক করেন। তো এখানে বলছি যে একদম ভুল। আপনি আর যদি টাইম বাড়ার কথা বলছেন, এটা ভুল। আমি কেন বলছি? কারণ আপনি হেলদি দিয়ে অনেক বেশি এজিং প্র্যাকটিস করলে আপনি অনেক বেশি টাইম ধরে থাকতে পারেন। যেখানে নরমাল প্র্যাকটিসেস আছে, আপনি আপনার প্রিয় মানুষের কাছে যাচ্ছেন, অথচ মানে আপনি নিজের মধ্যে নেই। ভাবুন, তাহলে এত ইম্পর্টেন্ট একটা কাজ, আপনার প্রিয়তম মানুষটিকে ভালোবাসা, সেক্ষেত্রে আপনি নেশা করে যাচ্ছেন, আপনি মাইন্ডফুল নন। অনেকে আছে পর্ন দেখতে দেখতে প্র্যাকটিস করে, আপনি মাইন্ডফুল নন। অনেকে আছে ভীষণ টেনশন আছে, ওয়াইফের সঙ্গে টেনশনটা কাটাতে যাচ্ছে। ভালোবাসার জন্য কেউ ভালোবাসতে যাচ্ছে, যদি ভালোবাসার জন্য ভালোবাসতে যান ভালোবাসার মতো করে, তখন এই একঘেয়েমিটা আসে না। আর তাতেও যদি একঘেয়েমি আসে, প্রচুর প্র্যাকটিস আছে, প্রচুর প্র্যাকটিস আছে। যারা রিলেশনশিপ কাউন্সিলর, আমরা যারা ইন্টিমেসি, মাইন্ডফুল ইন্টিমেসি কাউন্সিলর বা কোচ, এগুলো প্রচুর ছোট্ট ছোট্ট প্রসেস, জানেন? একটা সিম্পল আমি আপনাদের বলে দিই, জায়গাটা চেঞ্জ করুন।
জায়গাটা, অর্থাৎ যেখানে রোজ যাচ্ছেন, যেই ঘর, যেই দরজা, যেই জানালা, সেই জায়গাটাকে চেঞ্জ করুন। আচ্ছা, জায়গা চেঞ্জ করলে তো হয়তো 2-3 দিনের জন্য, মানে যার যেটা বাড়ি সেটা তো চেঞ্জ করতে পারবে না। কেন? মাসে একবার, বছরে একবার তো বেড়ানো যেতেই পারে, বলুন। আচ্ছা, তারপরে টাইম চেঞ্জ, অর্থাৎ ওই রাত্রিবেলা দরজা বন্ধ হবে, ওই হবে, ওই হবে, নয় বাড়ি একদিন ফাঁকা। এগুলো যেটা আমরা রিলেশনশিপ কাউন্সিলরে শেখায়। স্টাইল চেঞ্জ, পশ্চার চেঞ্জ, নানা রকম প্রপস ইউজ করা, অ্যান্ড সেক্স টয়েস। এই প্রচুর, এবং এগুলো যদি আপনি নাও করতে চান, মাইন্ডফুল প্র্যাকটিস আছে, মেডিটেশন আছে, যোগা আছে, তারপর মিউজিক থেরাপি আছে, যেগুলো আপনাদের রিলেশন, কাপল যোগা, কাপল মেডিটেশন, হ্যাঁ, কাপল কিছু প্র্যাকটিস আছে যেগুলো আপনাদের নিজেদের মধ্যে সম্পর্কটাকে অত্যন্ত সুন্দর করবে, অত্যন্ত ভালো করবে। তো যদি এটা করা যায়, আমার মনে হয় যে সেফেস্ট হবে, এটা সবার জন্য ভালো, কিন্তু করতে তো আপনাকে হবে। আচ্ছা, আপনি যে এই মাত্র বললেন যে সেক্স টয়, আমরা যেটা জানতাম যে সিঙ্গেল মেল বা সিঙ্গেল ফিমেল তারাই অনলি সেক্স টয় ইউজ করে স্যাটিসফ্যাকশনের জন্য, বাট আপনি বলছেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও সেক্স টয় ইউজ হয়, তো এর ভূমিকাটা? দেখুন, প্রথম ভূমিকা হচ্ছে যে এক্সপ্লোর তো করাই যেতে পারে, যেটা আমি নিজে করতাম, সেটা ধরুন অন্য কেউ আমাদের করে দেবে, এটা হতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা সমস্যাটা হয়, যেটা ছেলেরা যে প্রবলেমটা ভোগে, যে মেয়েদের ক্ষেত্রে যেহেতু মাল্টিপল অর্গাজম হয়, অর্থাৎ অ্যাটাস্ট্রেজ একজন মহিলার ক্ষেত্রে 5 থেকে 10 বার তো বটে, কারোর ক্ষেত্রে 50 বার পর্যন্ত একই টাইমে অর্গাজম হতে পারে, 0.7 সেকেন্ডসের, মানে 7 সেকেন্ডসের গ্যাপে। তো সেক্ষেত্রে ছেলেদের যেহেতু একবার অর্গাজম হওয়ার পর দ্বিতীয়বার অর্গাজম হতে অনেকটা সময় লাগে, সেক্ষেত্রে যদি ধরুন মেয়েটি ফিমেল পার্টনারে তখন অর্গাজম হয়নি, ওয়াইফের বা ফিমেলের হয়ে গিয়েছে, অথচ তার মানে কি ফিমেলের হলো না, একজন অর্গাজম হয়ে গেল মানে হি স্যাটিসফাইড, বাট ফিমেলের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন থাকছে, সেই ক্ষেত্রে বাই ইউজিং, হ্যাঁ, কোশ্চেন করছি যে আমি বললাম 7 সেকেন্ড ছাড়া অর্গাজম হয়, হ্যাঁ, তাহলে তো আগে তো যেটা আমরা জানি যে মেয়েদের অর্গাজম হয় না ম্যাক্সিমাম টাইম, তো এই ক্ষেত্রে আমি বলছেন 7 সেকেন্ড পর হয়ে যায়, মানে এটা কি হয়, মানে 7 সেকেন্ডে জাস্ট আপনি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বললেন নাকি 7 সেকেন্ড বাস্তব সময়? সারা পৃথিবীতে 15 থেকে 21% মহিলা সারা জীবনে জানেনি হোয়াট ইজ অর্গাজম। 50 থেকে 70% মহিলা জীবনের কোনো না কোনো সময় অর্গাজম ফিল করেন, রেগুলার নয়। অর্থাৎ মেয়েদের যে অর্গাজম হয়, মেয়েরাও যে সেক্সটাকে এনজয় করে, এটা ভারতবর্ষের 70%, ভারতবর্ষ, আমি আগেটা গ্লোবাল বললাম, 70% মেয়ে জানেন। তার ফলে আপনার কথাটা মানে আমরা কতটুকু জানি। এবং মজার ব্যাপার কি জানেন তো, এই রিসেন্ট পড়ছিলাম যে ক্লিটোরিসে যে এতটা অ্যাক্টিভিটি, তাও বোধহয় 2001 থেকে জানা গিয়েছে, তার আগে পর্যন্ত জানা যায়নি। তার মানে আমরা মানে ফিমেল নিয়ে তো অত ভাবনা চিন্তা কোনোদিনই হয়নি। তো বলি যে মেয়েদের যেটা ছেলেদের কখনো হয় না, মাল্টিপল অর্গাজম অনলি ফিমেলস ক্যান এনজয়। এবং এটা নিয়ে আমি অনেক লেখালেখি করেছি, বলেছি যে জেনারেল ধারণা হচ্ছে যে লিবিডো ছেলেদের বেশি, লিবিডোটা ডিপেন্ড করে টেস্টোস্টেরনের উপর, এবং ফিমেল মেল দুজনেরই টেস্টোস্টেরন কিন্তু আছে, যারা বায়োসায়েন্সে তারা জানে। তো সেক্ষেত্রে কি হয় যে ধরুন মেল পার্টনারের অর্গাজম হয়ে গেল, ফিমেল পার্টনারের অর্গাজম হলো না, তারপরে তাকে কিন্তু স্টিমুলেশনটা তো দিতে হবে। এবার আপনি সিস্টেমটা ইউজ করে স্টিমুলেশনটা দিতে পারেন। এবার সেক্ষেত্রে আমি মোটেই কথা বলিনি, যদি কারো মাল্টিপল অর্গাজম হয় 7 সেকেন্ড বাদ তার কিন্তু অর্গাজম হতে পারে, যদি মাল্টিপল হয়। তবে জেনারেলি একবার হয়, কারণ মেয়েরা নিজেদের শরীরকে নিজেদের ভালো করে এক্সপ্লোর করতে, নিজেদের পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা জানি না, এবং বেশিরভাগই জানি না যে দে ক্যান হ্যাভ অর্গাজম। তো আমাদের তো কাজটা এটাও যে সবাই তাদের নিজেদের বিষয়গুলো জানো। তো এই ক্ষেত্রে যদি কারোর মাল্টিপল অর্গাজম হয়, যেটা আমি আগেও বলেছি যে 5 থেকে 50 পর্যন্ত একটা স্টেজ হতে পারে, সেক্ষেত্রে মোটামুটি 7 সেকেন্ড অ্যাভারেজ টাইম পর 7 to 13 সেকেন্ড পর মাল্টিপল অর্গাজমটা হতে পারে। তো অর্গাজমের এভারেজ টাইম, দেখুন অর্গাজমের এভারেজ টাইম ছেলেদের জন্য খুব কম, কারোর ক্ষেত্রে তো 1-2 মিনিট, তবে মোটামুটি 3 থেকে 5 মিনিট, 7 মিনিট ম্যাক্সিমাম, সিনেমার মতন 40 মিনিট না, ঠিক আছে। এবার যদি কেউ এজিং প্র্যাকটিস করে, সে 40 মিনিট 1.5 ঘন্টা, যারা মানে যতটা এজিং প্র্যাকটিস করেছে করতে পারে।
আর ফিমেল ছেলেদের ক্ষেত্রে যেমন পট করে তারা অর্গাজমের জায়গাতে পৌঁছে যায়, মেয়েদের ক্ষেত্রে এত সময় না। এটা ব্যাপারটা কিরকম জানেন তো, ছেলেদেরটা হচ্ছে মানে আগুনের মতন, অর্থাৎ দাও দাও করে উপরে উঠে গেল, আর মেয়েদেরটা হচ্ছে উপর থেকে জলের মতন ধীরে ধীরে কাটছে, কিন্তু নামবে ডিসকন্টিনিউয়াস। আগুন উঠলো, ফ্লেয়ার কমে গেল, নেমে গেল, কিন্তু জলটা পড়তে শুরু করে ডিসকন্টিনিউয়াস, এবং অনেকটা সময়। সেই ক্ষেত্রেই কিন্তু সেক্স টয়েড এক্সপ্লোরেশন দরকার, যে মেল পার্টনার ইজ স্যাটিসফাইড বাট ফিমেল পার্টনার ইজ নট স্টিল, সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্স সেক্স টয়। তো সাইড ইফেক্ট আছে। দেখুন কোম্পানিগুলো দাবি করে নেই, কিন্তু আমি বলবো আছে। তবে এখানে একটা কথা বলি যে আপনাদের কি ধারণা, সেক্স টয় কি এখনকার দিনের আবিষ্কার? আদিম যুগ থেকে সেক্স টয় চলছে। কাঠের সেক্স টয়, কাঠের মানে ওই কাঠের পাথরেরও কিন্তু ডেডো পাওয়া গিয়েছে। কোথায় পাওয়া গিয়েছে? ভারতবর্ষে পাওয়া গিয়েছে, বাদশাহের কামফুসে পাওয়া গিয়েছে, মিশরে পাওয়া গিয়েছে, এবং কর্নান কিন্তু তুতেন খামেনের সময় থেকেও নাকি কন্ডম ইউজ হয়। ঠিক আছে, তো তার ফলে যদি রাসায়নিক কিছু থাকে ক্ষতি নেই আমি এটা বলতে পারবো না, কিন্তু ওই কম আর বেশি এটাই কিছু ব্যাপার। এরকম কি কোনো স্পেশাল কোনো স্টাইল আছে বা পজিশন আছে যেটাতে বেশি বোথ স্যাটিসফাই হয়? প্রচুর 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 ধরনের পোজ আছে। আচ্ছা, এর সঙ্গে আমি আরেকটা কোশ্চেন অ্যাড অন করবো, সেটা হচ্ছে যেটা আমাদের শুনেছি বাচ্চাদের 64 কলা, একটা সাধারণ মানুষের ক্ষেত্রে কি 64 কলা এক্সপ্লোর করা সম্ভব? 64 কলা মানে আপনি কি বোঝেন? 64 স্টাইল? নো, 64 কলা মানে কখনো 64টা স্টাইল হয়। 64 কলা হচ্ছে তার মধ্যে নৃত্য আছে, তার মধ্যে গীত আছে, তার মধ্যে শারীরিক কলা কৌশল আছে। অর্থাৎ আমরা বুঝি যে কলা মানে পোজ নয়, কলা মানে প্রসেস। অর্থাৎ আপনি প্রেমিক হতে গেলেন, বাদশাহ যখন কামসূত্র লিখেছেন নায়ক ও নায়িকা, এবং সেক্ষেত্রে তিনি কি বলেছেন যে পারফেক্ট প্রেমিক হতে গেলে আপনাকে ফিজিক্যালি ফিট হতে হবে, আপনাকে মেন্টালি ফিট হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রেমিকার ক্ষেত্রে বা নায়িকা, বাদশাহ বলছেন নায়ক ও নায়িকা, সেখানে নায়িকাকেও কিন্তু ফিজিক্যালি ফিট হতে হবে। এবং আমরা যেটাকে মানে যেটা আমার সবচেয়ে বিরক্তি, আমরা সেক্সুয়াল অ্যাক্টিভিটিটাকে ভীষণ মেকানিক্যাল করে ফেলেছি। কিন্তু বাদশাহ কি বলছেন যে বাদশাহের ইঙ্গিতাকার তত্ত্ব আছে, ইঙ্গিতাকার তত্ত্বে বলছে যে আপনাকে নায়িকার মনের ভাব বুঝে এগোতে হবে। প্রথম দিনে গেলাম একেবারে তাকে টাচ করলাম না, প্রথম হচ্ছে গিয়ে 7 দিন তারা শুধু একে অপরের সাথে থাকবে, তার মধ্যে প্রথম দিন তারা একসাথে খাবে, ঘুরবে, বসবে, মাটিতে শয়ন করবে, বাট দে উইল নট টাচ ইচ আদার। ঠিক আছে, এবং নায়িকা লাভের পর, নায়িকা লাভ মানে যে মুহূর্তে বিবাহ হলো বা আপনি যার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হতে যাচ্ছেন তাকে পেলেন, তারপরের এই প্রসেস, তারপরে আপনি তার সাথে গান নাচ শুনছেন, এরপর শুরু হবে হস্ত যোজনা। হস্ত যোজনা মানে হাউ টু মুভ ইউর হ্যান্ডস অন হার বডি। সেক্ষেত্রেও আপনাকে জানতে হবে যে হস্ত যোজনায় আপনি কখন ইউ ক্যান টাচ হার প্রাইভেট পার্টস। আপনাকে প্রথমে তার হাত, পা, মাথা, মানে চুলের খোপার ফুল, এইগুলো করতে করতে তার মনের ভাব বুঝতে হবে, এবং তারপরে তাকে আস্তে আস্তে টাচ করতে হবে, সরে যেতে হবে, এবং সে যদি মনে হয় যে পজিটিভলি হচ্ছে তারপরে এগোবে। কিন্তু তাতেও আবার দিন ধরে, অর্থাৎ আপনাদের প্রথম ইন্টিমেসি রাত্রি হবে নায়িকা লাভের 10তম দিনে, অর্থাৎ প্রথম 7 দিন, 8তম দিনে আপনি তাকে টাচ করছেন, হস্তযোজনা করছেন, এবং 10ম দিন থেকে আপনারা কিন্তু, অর্থাৎ 10th ডে থেকে আপনাদের ফিজিক্যাল হওয়ার ফার্স্ট ডে হবে। ইটস আ লং প্রসেস। আমরা সেটাকে দরতক্তা মার্কেট করে ফেলেছি। তারপরে আর যে আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি আসবে না, কেন আসবে না বলুন? আর এই 64 কলা মানে কিন্তু শুধুমাত্র পজিশন নয়, সেটা তো আসল উপবেশনের পদ্ধতি, কিন্তু 64 কাম কলা কিন্তু আসল বিভিন্ন রকম পারদর্শিতা, যে পারদর্শিতার মধ্যে কিন্তু ফিজিক্যাল ফিটনেসও আছে, গান আছে, নাচ আছে, বুদ্ধিমত্তার প্রদর্শন, বিভিন্ন সব আছে। যে প্রথমে যে কোশ্চেনটা করেছেন যে সেই অ্যানসারটা আমরা প্রথমে বলবো, মানে কোনটা বেশি স্যাটিসফ্যাকশন বেশি থাকে। আমরা একটা স্টাইলই সবার মধ্যে শুনে আসি, কিন্তু সেটাই কি বাস্তব? একটা স্টাইল তো নয়, এক তো হচ্ছে প্রচুর স্টাইল আছে, 108 রকম স্টাইল আমরা জেনারেলি বলতে পারি। এবার আমি যেটা কি বললাম, ফিজিক্যাল ফিটনেস, আপনি যদি ফিজিক্যালি লাগাল হন তাহলে আপনার ওই একটা পজিশন সন্তুষ্ট থাকতে হবে। তবে এখানে না মানে ওইভাবে বলা যায় না যে এটাই স্যাটিসফ্যাকশন, কারণ আপনার যেটা ভালো লাগবে সেটা আরেকজনের নাও লাগতে পারে। আপনি যেটাতে কমফোর্টেবল সেটাতে, কারো যদি হাঁটুতে ব্যথা, সে একটা ডিফারেন্ট একটা পোজ করতে পারবে না, আপনি ফিট, আপনি পারবেন। তো
তো সেই জন্য কারোর জন্য মানে সাইন্টিফিক্যালি আমি যদি বলি, ভুলভাল তথ্য আমি দেবো না। সাইন্টিফিক্যালি বললে প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের পছন্দ আলাদা, তাদের ভালো লাগা মন্দ লাগা আলাদা, তাদের ইন্টেন্সিটি আলাদা, তাই তাদের জন্য নিজস্ব পোস্ট আলাদা। আচ্ছা, আমরা পডকাস্টের একদম শেষে এসে গেছি, তো যেতে যেতে ম্যাডামের কাছ থেকে স্পেশাল কিছু টিপস আমাদের অডিয়েন্সের জন্য। অবভিয়াসলি আমি প্রথমেই যে কথাটা বলবো, প্রথম কথা হচ্ছে যে কোনো সম্পর্ক, আইদার এটা ইমোশনাল অর ফিজিক্যাল, পারস্পরিক সম্মান খুব জরুরি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেক্সুয়াল রাইট খুব জরুরি। হোয়াট ইজ সেক্সুয়াল রাইট? নিজের পছন্দ অনুযায়ী নিজের পছন্দ মতন পার্টনার বেছে তার সাথে সব রকম প্লেজার পাওয়ার অধিকার প্রতিটা মানুষের আছে, হুয়ের কথা অনুযায়ী, আমার কথা নয়। 3, প্রোটেকশন ইজ এ মাস্ট। 4, sexual maturity is a must. What is sexual maturity? It is not related with your genitalia or reproductive organs only. সেক্সুয়াল ম্যাচুরিটি মানে আপনার যৌন অঙ্গগুলো তো তৈরি হবে, হরমোন তৈরি হবে, এবং আপনার মানসিকভাবেও আপনি ততটা যোগ্য হবেন একটা মানে যৌন সম্পর্কে যাওয়ার এবং তারপরে সোশ্যাল ব্যাপারগুলো সামলানোর। তারপরের কথা হচ্ছে সুস্থ থাকুন। সুস্থতা মানে শারীরিক সুস্থতা নয়, মানসিক সুস্থতা, এবং যৌনতাকে উপভোগ করুন, কিন্তু সেটা ততটুকুই উপভোগ করুন যতটুকু আপনার জন্য এবং সবার জন্য ভালো। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, আমরা সবাই মানুষ, নিজেদের ভালো লাগা মন্দ লাগা আমরা গুরুত্ব দেব, অপরকে সমান সম্মানের সঙ্গে। নমস্কার। আচ্ছা, ম্যাডামকে অশেষ ধন্যবাদ। আশা করছি পডকাস্টটা আমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর যদি 500টা কমেন্ট আসে ম্যাডামকে আবার আমাদের চ্যানেলে দেখার জন্য, তাহলে অবশ্যই ম্যাডাম আসবে। তো এটার জন্য টার্গেট রইল অনলি 500টা কমেন্ট, বেশি নয়, তাড়াতাড়ি পূরণ করে দাও। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ ওয়াচ করার জন্য। জয় শ্রীরাম।